আজকে একটা বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মূলত আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিদেরকে ডেকেছিলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিনিধি সহ, যেখানে আমরা তফসিল ঘোষণার পর থেকে এই পর্যন্ত উদ্ভূত বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। সামনের আমাদের কার্যক্রম এবং কৌশল কী হওয়া উচিত সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং তাদের বিভিন্ন মত শুনেছি। এখানে মূলত আপনারা জানেন সাম্প্রতিক সময়ে একটা ঘটনা যেটা আমাদের সবাইকে উদ্বিগ্ন করেছে, সেটা জনাব শরীফ ওসমান হাদির উপরে হামলা, চোরাগুপ্তা হামলা। সেটা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। তদন্তের স্বার্থে আমরা বিস্তারিত বলছি না। সেখানকার আভ্যন্তরীণ কিছু বিষয় সম্বন্ধে আমরা অবহিত হয়েছে, যেগুলোর সাথে নির্বাচন এবং নির্বাচন কমিশনের স্বার্থ জড়িত। তবে এখানে কয়েকটা বিষয় উঠে এসেছে যে ব্যক্তি এটার সাথে যাকে শনাক্ত করা হচ্ছে সন্দেহভাজন হিসেবে, তিনি বেশ কিছুদিন ধরেই একটা সখ্যতা গড়ে তুলে অত্যন্ত কাছে গিয়েছেন, এটা একটা বিষয় সামনে এসছে। দ্বিতীয়ত হচ্ছে যে তার একটা পাস্ট আছে, পেছনে তার একটা পলিটিক্যাল অ্যান্টেসিডেন্টস আছে এবং তার একটা ক্রিমিনাল রেকর্ড আছে। এবং সেটা নিয়ে আলোচনা করতে গিয়ে যেটা আমরা জানতে পারলাম বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে, যে রেবেল হান্ট বিশেষ করে শুরু হওয়ার পর থেকে যেসব সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, তাদের একটা বড় সংখ্যা ইতোমধ্যে জামিন পেয়ে গিয়েছেন এবং তারা সমাজে বিরাজ করছেন। সেটা নিয়ে আমাদের কী করণীয় সেটা নিয়ে আমরা কথা বলেছি। আর তৃতীয়ত যে বিষয়টা আমরা আলোচনা করেছি, যে এই চোরাগুপ্তা হামলাটা এটা কি কোনো বড় পরিকল্পনার অংশ, নাকি এটা কোনো একটা আইসোলেটেড ইভেন্ট। যদি বড় পরিকল্পনার অংশ হয়ে থাকে তাহলে সেখানে সংশ্লিষ্ট বাহিনীগুলোর অতীতে মানে তার এই পরিকল্পনা পর্যায়ে কোনো কিছু করার অবকাশ ছিল কি না, বা সে যে এখান থেকে ঘটনাটা ঘটিয়ে পালিয়ে গেল সেখানে আমাদের কোনো ফেলিওর আছে কিনা, এই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেগুলো নিয়ে এক ধরনের বলতে পারেন যে মূল্যায়ন হয়েছে। যাই হোক, পাশাপাশি আরও যেসব দুই একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন দুটো উপজেলা পর্যায়ে নির্বাচন অফিসে আগুন ধরিয়ে দেওয়ার মতন প্রচেষ্টা হয়েছে, যদিও বা সেটা ফেল করেছে এবং সম্ভবত সেখানে একজন ছিল নাকি, আমরা সিসিটিভিতে যেটা দেখতে পেয়েছি একজন। তার মানে ওখানেও দেখা যাচ্ছে একটা স্প্লিন্টার বা ইন্ডিভিজুয়াল একটা ফক্স এই কাজগুলো করার চেষ্টা করছে। তো এখান থেকেও একটা ধারণা পাওয়া যায় যে চোরাগুপ্তা হামলার সম্ভাবনা, আমরা এগুলোকে উড়িয়ে দিচ্ছি না, সামনেও যে এটা সম্ভাবনা নাই তাও বলছি না। তো আজকের মূল উদ্দেশ্য ছিল যাতে করে এই ধরনের হামলার ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, বা এগুলো যাতে কঠোর হস্তে দমন করা হয়, যদি সে ধরনের ঘটনা ঘটে তারা যেন ধরা পড়ে। আর পাশাপাশি একটা মেসেজ সকল বাহিনীর পক্ষ থেকে সমস্যা এসছে, যারাই এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন, এবং যেখানে যতটুকু দৃঢ় হওয়া প্রয়োজন সকল বাহিনী ততটুকু দৃঢ় হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নাই, নির্বাচন সময় মতো হবে এবং নির্বাচনের পথে এই ধরনের যে বাধাগুলো তৈরি করার চেষ্টা হচ্ছে এগুলো সম্বন্ধে নির্বাচন কমিশন অবহিত, সরকার অবহিত। আজকে আমরা সন্তুষ্ট হয়েছি সরকার তথা আইন প্রয়োগকারী সংস্থার যেসব কার্যক্রম এই পর্যন্ত নেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমরা সন্তুষ্ট। তবে যেসব জায়গাতে আরও অধিকতর কাজ করার অবকাশ আছে সেগুলো নিয়েও কথা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আমরা কিছু এক্সপেকটেশনের কথা বলেছি, যে ডেটারেন্স ক্রিয়েট করার জন্য অধিক সংখ্যায় চেকপয়েন্ট বসিয়ে সন্ত্রাসীদের কার্যক্রম লিমিট করা, তাদের চলাচল লিমিট করা, যেসব সন্ত্রাসীরা এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা এবং আইনের আওতায় নিয়ে আসা, অবৈধ অস্ত্রসহ আপনার গোলাবারুদ যেগুলো আছে বাইরে, হারিয়ে যাওয়া অস্ত্র গোলাবারুদ যেগুলো আছে, যেটা আগেও বলেছে আজকে আবার পুনরাবৃত্তি করা হয়েছে, সেগুলোর ব্যাপারে অভিযান চালানো। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে গতকালকে থেকে রেবেল হান্ট নামে যে অপারেশনটা প্রথমে হয়েছিল তার দ্বিতীয় ফেজ গতকালকে থেকে আবার শুরু হয়েছে। এটা সমন্বিতভাবে চলবে। গোয়েন্দা কার্যক্রমের উপর আলোকপাত করা হয়েছে এবং এই গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবে সংশ্লিষ্ট সকল বাহিনীর গোয়েন্দা উপাত্ত যাতে করে সমন্বয় করা হয় সেটার ব্যাপারে কথা বলা হয়েছে। বিশেষ করে আমাদের দেশের বর্ডার অঞ্চল সহ দক্ষিণ পূর্বাঞ্চল নিয়ে আলোকপাত করা হয়েছে, রোহিঙ্গা অধ্যুষিত এলাকা এবং সেই বর্ডার এলাকায় যে সাম্প্রতিক সময়ে কিছু প্রবণতা লক্ষ্য করা গিয়েছে, যেটার সাথে বৃহত্তর
কোনো ঘটনার সংশ্লিষ্টতা আছে কিনা সেটাও খতিয়ে দেখতে বলা হয়েছে। তবে এটা নিয়ে আমরা অবগত আছি, অবহিত আছি, সতর্ক আছি। তো সার্বিকভাবে এই ছিল আজকের আলোচনা। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাক্টিভলি কাজ করছে মাঠ পর্যায়ে। চোরাগুপ্ত হামলার যে ঘটনাগুলো ইতিমধ্যে ঘটেছে সেগুলোর স্বরূপ নিরূপণ করা হচ্ছে। ভবিষ্যতে এগুলোকে প্রতিহত করার জন্য যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। তদুপরি একটি কথা বলা দরকার যে যারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন আমাদের বন্ধু সেজে, তাদের ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক হতে হবে। বিশেষ করে রাজনৈতিক দল ব্যক্তি যারা আছেন এখন মাঠে, কারণ এই ঘটনাটা আমাদের একটা চোখ খুলে দেয় যে অ্যাপারেন্টলি আমাদের সহযোগী সেজেই কিন্তু আমাদের ভিতরে নাশকতাকারীরা অনুপ্রবেশকারীরা থাকতে পারে এবং এদের হাত থেকে যদি একটা ঘরের ভিতরে কোনো ঘটনা ঘটিয়ে ফেলে, এই ধরনের ক্লোজ প্রক্সিমিটিতে ঘটনা ঘটিয়ে ফেলে, তারপরে হয়তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, কিন্তু ক্ষতি তো যা হবার তা হয়ে যাবে। তো সবারই সতর্কতা প্রয়োজন আছে। আর একটা বিষয় আলোচনায় এসছে যে বিভিন্ন বিশেষ করে রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করে থাকেন এবং এই সুযোগে আপনার সন্ত্রাসীরা বা নাশকতাকারীরা যেন কোনো ইয়ে না পায়, ছাড় না পায়, সুযোগ না পায়। একইভাবে আলোচনায় এসছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রিম্যাচুরলি যেগুলো দেওয়া হয়, সেগুলো এই ধরনের সন্ত্রাসীদেরকে হয় উস্কে দিচ্ছে, না হয় পালাতে সাহায্য করছে। এগুলো যেন না পায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সচেতন আছে এবং তারা এগুলো নিয়ে কাজ করছে। সার্বিকভাবে এখন থেকে শুরু করে যাতে নির্বাচনী পরিবেশ সহনীয় থাকে। কিছু ঘটনা তো ঘটেই থাকে নির্বাচনের সময়, নির্বাচনকে সামনে রেখে, আর আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সেগুলো যেন কখনোই নিয়ন্ত্রণের বাইরে না যায় এবং নিয়ন্ত্রণের মধ্যে থাকে। কোনো নাশকতাকারী যেন উৎসাহিত বোধ না করে এ ধরনের ঘটনা ঘটানো। এটাই ছিল আজকের মেসেজ। থ্যাংক ইউ স্যার। তফসিল ঘোষণার 24 ঘন্টা না পেরোতেই এই ঘটনা ঘটছে এবং এই সঙ্গে স্যার নির্বাচন বলছেন কোনো প্রভাব পড়বে না, কিন্তু স্যার বিশেষ করে যারা লড়বেন প্রার্থীরা, এটাকে এই যারা প্রার্থী হবেন এবং পুরো নির্বাচন ভোটার একটা ভীতি সঞ্চার হলো কিনা। একই সঙ্গে স্যার দ্বিতীয় প্রশ্ন করে ফেলি। আর একটা করে উত্তর দিই। ওকে, আমি যদি বলি যে তাদের উদ্দেশ্যই তো ছিল এটা, যারা এই কাজটা করতে চাচ্ছে তারা চাচ্ছেই তো একটা ভীতির পরিবেশ তৈরি করার। সো আমাদেরকে সেটাই ডিফাই করার জন্যই আজকের এই মিটিং এবং এটা 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 সাকসেসফুল হতে দেওয়া হবে না। গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে যারা প্রার্থী হবেন তাদেরকে অস্ত্র দিয়ে দেওয়া হবে, লাইসেন্স চাইলে লাইসেন্স দিয়ে দেওয়া হবে। আপনাদের সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে? আমি ঠিক জানি না, আমার সাথে কোনো আলোচনা হয় নাই, কমিশনের সাথে কোনো আলোচনা হয়েছে বলে আমার জানা নেই। তো এটা আমি ঠিক জানিও না উনি কী মন্তব্য করেছেন, কোন প্রেক্ষাপটে করেছেন। আমি যদি জানি পরে আমি আলোকপাত করতে পারবো। সেক্ষেত্রে প্রার্থীরা অস্ত্র নিতে পারবেন কিনা, কেননা বৈধ অস্ত্র জমা দিতে হয় আপনার? না 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 না, প্রার্থীরা অস্ত্র নিয়ে কি প্রার্থী নিজেকে পারবেন ওইভাবে ইয়ে করতে? আমরা এটা নিয়ে ভেবে দেখব মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা কী বলেছেন, কোন প্রেক্ষাপটে বলেছেন, আলোচনা করে দেখি, তারপরে জানাবো। জি, বললেন যে এই ঘটনার সঙ্গে নির্বাচনের সংশ্লিষ্টতা থাকতে পারে, এরকম একবার বলছিলেন। এখন তো ধরেন নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে, এখন যে কোনো ঘটনারই তো একটা প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব নির্বাচনের উপর থাকবেই। থাকাটা অস্বাভাবিক নয়, এবং স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু নির্বাচনের উপর প্রভাব ফেলবে। সুতরাং সেটাও আমাদেরকে আমলে নিতে হচ্ছে। স্যার, এর আগে আপনারা দুইবার মিটিং করলেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, তখন এই বিষয়গুলো আমলে নিচ্ছেন? সব প্রার্থী অসমৃত্যুর সাথে অলরেডি জি, সবই আমলে নেওয়া হয়েছে। আপনাদেরকে আবারও বলি, কোনো পরিবেশেই কোনো পরিস্থিতি পৃথিবীর কোথাও সকল সিচুয়েশনকে জিরো আপনি করে ফেলতে পারবেন না, কিন্তু দেখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকরী ভূমিকা পালন করছে না করছে না। স্যার তখন কথাটা শেষ করতে পারেন। স্যার এই যে তিনি হচ্ছে হামলাকারী, তিনি বাহিরে পালিয়ে গেছেন এরকম একটা তথ্য চারিদিকে, এই ব্যাপারে কোনো আলাপ হয়েছে? আমাদেরকে বিভিন্ন বাহিনী থেকে কিছু আপডেট দেওয়া হয়েছে, তো এগুলোর ব্যাপারে ইতোমধ্যে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে মর্মে আমরা জেনেছি। আর বাকি তথ্যগুলো তদন্তের স্বার্থে আমি আর বলতে চাচ্ছি না। সাইবার সিকিউরিটি নিয়ে আপনি আলাপ করেন, কোন সাইবার, আমরা জানি যে একটা সাইবার সেল হয়েছে, সেটা ফাংশন কি হবে, কবে থেকে শুরু হচ্ছে একটু? অলরেডি ফাংশনিং সাইবার সিকিউরিটির সেলগুলো অলরেডি ফাংশনিং। একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, সাইবার সিকিউরিটি বলতে নতুনভাবে কোনো স্থাপনা করা হচ্ছে না। বাংলাদেশে এক্সিস্টিং সাইবার সিকিউরিটি স্ট্রাকচার আছে, সেইগুলোকেই আমরা ব্যবহার করছি। তারা বিশেষভাবে এখন নির্বাচনের দিকে ফোকাস করছে। আমাদের এখানে একটা সেল করা হয়েছে যেটা এখন স্কেলিটন পর্যায়ে আছে, যেটা শুধুমাত্র সমন্বয়ের দায়িত্ব পালন করছে, মনিটরিংয়ের কী বলে যোগাযোগের কাজটা করছে। আর এই সেলগুলো বিভিন্ন বাহিনী এবং সংস্থার অধীনে কাজ করছে। ঠিক আছে স্যার, অপতথ্য নিয়ে একাধিক দল প্রায় সংঘাত বাইরে
আপনি আমার মনে হয় অতীতে আমরা এই অপতথ্য নিয়ে অনেক কথা বলেছি, আবারও বলি আপনাদেরকে, অপতথ্য আপনি শূন্য করে দিতে পারবেন না, এটার প্রবণতা ঠেকাতে হবে, এটার বিস্তার ঠেকাতে হবে, সেটাই আমরা করে যাচ্ছি। আর যাদেরকে চিহ্নিত করতে পারবো আমরা, তারা আইনের আওতায় আসবেন। নির্বাচনী প্রচার সামগ্রী সরানোর জন্য 48 ঘন্টা সময় ছিল, 48 ঘন্টা অতিবাহিত হয়েছে, এখন আপনারা কি পদক্ষেপ নেবেন? নির্বাচনের সামনেই আছে প্রচারের কি আছে, পোস্টার আছে স্যার। আচ্ছা, ওকে, এটা আমরা সুনির্দিষ্ট পরিপত্র জারি করেছি, আমাদের রিটার্নিং অফিসাররা এগুলো নিয়ে ব্যবস্থা নেবেন। আমি এই মন্দের ভালোটা বলি আপনাদেরকে, অন্তত আজকে বাসা থেকে আমি অফিসে আসতে গিয়ে কিন্তু আমি অনেক ব্যানার ট্যানার আর দেখি নাই, তবে আমার চোখেও কিছু পোস্টার পড়েছে যেগুলো আপনার আঠা দিয়ে দেওয়ালের সাথে ল্যাপটানো, এগুলো আর হয়তো সরাতে পারে নাই বা ইয়ে করে নাই, কিন্তু এগুলো নিয়েও আমরা রিটার্নিং অফিসারদেরকে বলে দিব এগুলোর ব্যাপারে ব্যবস্থা নিতে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে মাঠ পর্যায়ে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অলরেডি অ্যাকশনে আছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্যার আপনি বলছিলেন স্যার ওই যে ইলেকশন কমিশন সিসি মহোদয় শুরু করে আপনার সচিব রিটার্নিং অফিসে সবার নিরাপত্তার বিষয়টা চিঠি দেওয়া হয়েছে এবং গাড়ি সংকটের যে বিষয়টা আপনাদের প্রোটোকল দেওয়া হয়েছে, কিন্তু প্রোটোকল আপনার সাথে যেতে পারছে না গাড়ি সংকট, এই বিষয়গুলো নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের নিরাপত্তা, ইলেকশন কমিশন, সারা দেশের অফিসগুলোর নিরাপত্তা নিয়ে আপনাদের অ্যাকশন প্ল্যানটা কি? একটা জিনিস বলি আপনাদেরকে, নিরাপত্তার বিষয়টা হচ্ছে বাংলাদেশে যে কোনো নাগরিক নিরাপত্তার দাবি রাখে যদি তার নিরাপত্তা সংবেদনশীলতা থাকে। তো এখন আমাদের নির্বাচনকে সামনে রেখে ডেফিনেটলি নির্বাচন কমিশন এবং নির্বাচনের সাথে সম্পৃক্ত তাদের তো কিছু সংবেদনশীলতা আছে, সেটাই বলা হয়েছে। গাড়ি সংকট এটা নিয়ে সমাধান লজিস্টিক সমস্যা যে বাহিনী তারা এটা সমাধান করুক। স্যার 16 ডিসেম্বর উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের সভা সমাবেশ অনেক কিছু থাকে, তো এবার তফসিল ঘোষণার পর কোনো ধরনের আইনি বাধা আছে কিনা? আমরা আজকে এটা ক্লিয়ার করে দিয়েছি, বা না গিয়ে থাকলে ক্লিয়ার করে দেওয়া হবে। দেখুন, বিভিন্ন ফাংশন আছে যেগুলো আরপিওর আপনার আচরণ বিধিমালার মধ্যে পড়ে না, যেমন একটা আন্তর্জাতিক দিবস, জাতীয় দিবস উদযাপন, কোনো একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী, কোনো একটা বিশেষ অকেশন, আপনার ঈদ বকরা ঈদ থামাই দিতে পারবেন আপনি? সো এগুলো আওতায় আসবে না যতক্ষণ পর্যন্ত না এটা আচরণবিধি ভঙ্গ করে না, আপনি এটাকে ব্যবহার করে এখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, তাহলে এটা আইন ভাঙা হবে। ঠিক আছে স্যার, আজকে মিটিং এ এই ধরনের কোনো আশঙ্কা করা হয়েছে কিনা, হাদির মতো করে বা এই ধরনের চোরা জি জি আর হবে? জি, আমরা এটাকে তো আমরা এই জন্যই তো আমলে নিয়েই তো এই মিটিংটা, যে এই চোরাগুপ্তা হামলাটা যে একটানা এ ধরনের প্রবণতা থাকতে পারে, যাতে সামনে কিভাবে এটা আমরা প্রতিহত করতে পারি, মানে যারা এই ধরনের চিন্তা মাথায় নিয়ে বসে আছেন তারা তাদেরকে কিভাবে ডেটার করতে পারি, কেউ যদি তারপরেও কোনো ঘটনার মতন দুঃসাহস দেখান তাকে কিভাবে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা যায়, এগুলো নিয়েই তো আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর উপর আপনারা সন্তুষ্ট? ডেফিনেটলি সন্তুষ্ট বলেই তো আমরা সময় মতো তফসিল ঘোষণা করেছি। আপনার কি মনে হয়েছে যেদিন হাদির হয়েছে সেখানে নো লেস দেন মাননীয় প্রধান উপদেষ্টা বসেছেন, তো রাষ্ট্রকে তো এবং ইয়েগুলোকে বাহিনীগুলোকে তো কাজ করার একটা সময় দিতে হবে। ঘটনা ঘটলেই এখানে ডেকে আনাটা চেয়ে তাদেরকে আগে কাজটা তাদের করতে দেওয়া উচিত। আমরা যেটা করেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এটা নির্বাচনের উপরে প্রভাব, নির্বাচনী পরিবেশের উপরে প্রভাব ইত্যাদি নিয়ে মূল্যায়নের ভিত্তিতে তাদের কাছ থেকে তাদের ফিডব্যাকটা জানতে চেয়েছি, আমাদের যে বক্তব্যগুলো দেওয়ার ছিল সেগুলো দিয়েছি। থ্যাংক ইউ। স্যার আরেকটু স্যার ওই যে আপনি বলছিলেন যে ওই যে শিশু অনেক সন্ত্রাসী বর্তমানে বাইরে আছে, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। যারা আমাদেরকে আজকে আমাদের আগেও বলেছেন, আমাদেরকে বাহিনী সমূহ আজকেও বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এই কনসার্নটা এক্সপ্রেস করা হয়েছে যে চিহ্নিত সন্ত্রাসী অনেককেই ইতিপূর্বে আটক করা হয়েছিল, কিন্তু তারা ওভার এ পিরিয়ড অফ টাইম আবার তারা জামিন পেয়ে বাইরে এসছেন। এদের কর্মকাণ্ড, বিশেষ করে এই যে ছেলেটা এই ঘটনাটা ঘটেছে বলে আমরা সন্দেহ করছি, সেও তো আইনি হেফাজতে ছিল এবং সেখান থেকে সে জামিন পেয়ে বের হয়ে এসছে। সুতরাং এটা তো আমাদের সামনেই একটা রেফারেন্স আছে, জজল্যমান রেফারেন্স। তো এদের ব্যাপারে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। থ্যাংক ইউ।